এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব। আমি বলছি আবার বিস্ময়, তার কারণ ক্যাবিনেট বৈঠকে অন্য কেউ কথা বলবেন না মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর। প্রথমে উদয়ন গুহ, তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এখন স্বপন দেবনাথ বলছেন। আমি বিধায়ক যারা তাপস চ্যাটার্জি, অসিত মজুমদার, এদের নাম একেবারে আমি ধরছিই না। ঠিক কী বলেছেন, কিভাবে প্রতিদিন হয় ডাক্তারবাবুদের, নয় যারা প্রশ্ন তুলছেন, নয় যারা প্রতিবাদী, নয় যারা রাস্তা দখলের ডাক দিয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছেন, দিন দখলের ডাক দিয়েছেন, যারা রাস্তায় নেমেছেন সেই বিশিষ্ট নাগরিকরা, প্রত্যেককে আক্রমণের লক্ষ্য হতে হচ্ছে। কেন হবে? একটা গণতান্ত্রিক সমাজে কেন আক্রমণের লক্ষ্য হতে হবে শাসকের প্রতিদিন? দেখুন, একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে দুজন ওখানে বলে বিয়ার খাচ্ছে। বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। পুলিশ এসে তুলে নিয়ে গেল। যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর পর এবার রাজ্যের আরও এক ক্যাবিনেট মন্ত্রী স্বপন দেবনাথ আন্দোলনকারীদের উদ্দেশ্যে কুৎসিত মন্তব্য করলেন। বাবা মা কি খোঁজ নেবে না? বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মদের দোকানে যাচ্ছে? কোন আন্দোলন করুন, আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন না আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে জায়গায় এসে আমাদের ঘাড়ে চাপছে। কে কোথায় যাবে তার স্বাধীনতা, যাতায়াতের স্বাধীনতা, হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই বলে আমি মনে করি। আন্দোলনের কেউ এরকম ঘটনার সাথে জড়িত বলে আমি মনে করি না। আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে কার্যত নীতি পুলিশের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছেন রাজ্য ক্যাবিনেটের এই প্রবীণ সদস্য। আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত। আমি খবরটা পাওয়ার পর আমি 2 দিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় তা দেখাতে। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে। তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয়, সেজন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। ক্যাবিনেট মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনায় সরব হয়েছে বিশিষ্টরা। এরা কোনো মহিলাদের সম্মান করে না, এরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও সম্মান করেন না, এই জন্য এই ধরনের কথা বলতে পারেন। এরা বেসিক্যালি নিজের মনের যে ভাবটা আছে না, এই কথার মাধ্যমে এদের বেরিয়ে পড়ে। এত মুখোশ পড়ে থাকে, সময় বিশেষে এই মুখোশটাকে রাখতে পারে না। মানে কালকেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ছেলে মেয়ে সবাই সমান সমান, ওনার কোনো রাইট নেই এই ধরনের বক্তব্য রাখার। কি মানে এগুলোর উত্তর দেওয়া মানে এগুলোকে আরো বেশি অনেক বেশি প্রাধান্য দেওয়া আমার মনে হয় না এই মুহূর্তে সেই সময় বা সুযোগ আছে। তারা তো বলছেন যে নাবালক নাবালিকাদের মিছিল মিটিং, কিন্তু সেই নাবালক নাবালিকারা তো 40 দিন ধরে দেখিয়ে দিল তো কিভাবে সবকিছু উল্টে পাল্টে দেওয়া যায়। এর আগে আন্দোলনকারীদের কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। ওদের কথায় 2-4টে ট্রান্সফার করেছেন, ওরা তো দেখলুম তাই নিয়ে ডাফলি বাজিয়ে নাচছিল। অনেকে বলছে ওরা নাকি ডিস্কো নাচছিল, আমি জানি না। শুধু মন্ত্রী নন, তৃণমূলের চুঁচুড়ার বিধায়কের গলাতেও আন্দোলনকারীদের নিয়ে কটাক্ষের সুর। যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে তার সাথে ঘাটে যায় না, শ্মশানে যায় না, তারা এইসব করছে। এ তো মানে নাটক ছাড়া আর কিছু নয়। এখন যা হচ্ছে সবটাই নাটক। লাগাতার এই আক্রমণ থামাবে কে? আদৌ কি কেউ কোনো ব্যবস্থা নেবে? রানা দাস, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, যে কোনো সম্পর্ক তৈরি হয় বিশ্বাসের ওপর। ব্যক্তিগত সম্পর্ক, সরকার এবং ওরা সরকারেরই অংশ, সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা, সেটাও বিশ্বাসের ওপর তৈরি হয় সেই সম্পর্ক। একটা বৈঠক হচ্ছে, আজ 2য় দিনের বৈঠক, স্টেনোগ্রাফার নিয়ে ওদের যেতে হচ্ছে। কেন হচ্ছে? যে ন্যূনতম পারস্পরিক ভরসার জায়গাটা নেই। আজকে এই অনুষ্ঠান যখন চলছে, একজন মন্তব্য করছেন যে ওরা একবার আন্দোলন থেকে উঠে গেলে সবাই সব ভুলে যাবে, কেউ প্রতিশ্রুতি রাখবে না। আমি বলছি সরকার লাইভ স্ট্রিমিংয়ের ইস্যুতে দুবার মিটিং ক্যান্সেল হয়ে গেল। কালকে কপিল সিব্বাল উঠে বলছেন যে এই শুনানি সুপ্রিম কোর্টে যা চলছে লাইভ স্ট্রিমিং বন্ধ হোক। আমি বলছি এদের স্টেনোগ্রাফার নিয়ে যেতে হচ্ছে। কোথাও প্রথম দিন থেকে যেটা আমরা বলছি যে বিশ্বাসের অভাব, একেবারে বিশ্বাসের অভাব না হলে 40 দিন কেটে যাওয়ার পরেও যে বেসিক সিকিউরিটির যে অ্যারেঞ্জমেন্টগুলো করলো না কেন?
ধরেই নিয়েছিল যে আন্দোলন চলবে না, আমরা দমিয়ে দিব, এবং তারপরে আর 5টা ঘটনার মতো এটাও ঘটনা একটা, এবং তারপরে ডাক্তারবাবুরা পাচ্ছে না। হ্যাঁ, এক্স্যাক্ট তাই। নাহলে 40 দিন পরে আজকে সুপ্রিম কোর্টে জবাবদিহি করতে হচ্ছে কেন? যে বেসিক যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলো থাকার, সিসিটিভি থেকে শুরু করে সেগুলো করতে পারছে না কেন? করতে পারছে না, করতে চাইছে না, একটা মানে বলা যায় ইচ্ছার অভাব। দ্বিতীয়টা যেটা দেখুন যে আজকে 40 দিন পরে মানে 14 তারিখ, লাস্ট আগস্ট মাসের 14 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করেছিলেন, মানে একটা টুইট করেছিলেন, এবং টুইটটা যথেষ্টই ভালো করেছিলেন। কিন্তু গত মানে 40 দিন ধরে রাজ্যে যে বিরাট ঘটনাগুলো ঘটলো, তার দলের নেতা নেত্রীরা এইমাত্র স্বপন দেবনাথ থেকে শুরু করে উদয়ন গুহদের যে ধারাবাহিক যে মানে আক্রমণ আপনি দেখলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারের জন্য বলেছে যে এগুলো বলা উচিত না। মানে আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি তৃণমূল কংগ্রেসের কি তাহলে ডুয়াল স্ট্র্যাটেজি, যে একদিকে আমরা বলবো যে ভাই এটা এই অন্যায়ের বিরুদ্ধে আমরাও আছি, আরজি কোর্টের জাস্টিসের জন্য আমরাও আছি, আর উল্টো দিকে যারা অন্যায়ের প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন, তাদেরকে মারধর করব, তাদেরকে নানা রকম গালাগালি করব, মন্ত্রিসভার সদস্যদেরকে নামিয়ে দিব। মন্ত্রিসভার সদস্যের প্রধান যিনি মমতা বন্দ্যোপাধ্যায় একবার স্বপন দেবনাথকে প্রকাশ্যে ভর্ৎসনা করেছেন, একবারও বলেছেন যে উদয়ন গুহ তুমি আমার মন্ত্রিসভায় সদস্য, অথচ আমি বলছি কাউকে মুখ খুলতে না, তুমি কেন মুখ খুলছো? মানে আমার প্রশ্ন হচ্ছে তাহলে তৃণমূল কংগ্রেস পরিষ্কার দ্বিচারিতা করছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে না মানে আমরা এই জাস্টিস চাইছি, আবার তারাই জাস্টিসের এগেনস্টে কথা বলছেন, যারা মানে দলের একের পর এক নেতা মন্ত্রীরা যখন মানে কথা বলছেন তখন তাদের কোনো প্রতিবাদ নেই, তাদের বিরুদ্ধে সচেতনভাবে বলানো হচ্ছে। এই ডুয়াল স্ট্র্যাটেজিটা দিনের পর দিন তৃণমূল কংগ্রেস কিন্তু নিচ্ছে। এবং একই সাথে আপনাকে বলছি যে দেখুন, মানে রাজ্যে একদিকে আমরা বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আর আরেক দিকে মানে পরিষ্কার একটা পিতৃতান্ত্রিক চেহারা তৃণমূল কংগ্রেস সরকারের বারবার বেরিয়ে আসছে। সেটা আমরা বলছি না, সুপ্রিম কোর্ট বলছে যে মানে রাত্রি সাথীর নাম করে যে ঘোষণা করা হয়েছে মহিলাদের একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে দিয়ে কাজ করে বেরিয়ে আসতে হবে, এটা তো একটা পিতৃতান্ত্রিক ভাবনা। আজকে স্বপন দেবনাথ যেটা বললো তারই এক্সটেনশন, পিতৃতান্ত্রিক ভাবনা। ভাই, মদের দোকানে কেবলমাত্র পুরুষরা যাবে, তোমরা মহিলারা যাও কেন? আমার এলাকায় মহিলা দোকানদারকে বলে দিয়েছি কোনো মহিলা যাতে না যায়। এই যে ভাবনাগুলো, বা বিদেশে মহিলারা চলে যাচ্ছে কেন, এই যে প্রশ্নগুলো, এগুলো হলো পরিষ্কার একটা পিতৃতান্ত্রিক মানসিকতার পরিচয়। যে পিতৃতান্ত্রিক মানসিকতা, আমি আপনাকে বলছি, মহিলা মুখ্যমন্ত্রী হলেই হয় না, আপনার 11 জন সাংসদ হলেই হয় না। আপনি বারবার বলতে পারেন যে আমার তৃণমূল কংগ্রেস 11 জন মহিলা সাংসদ পাঠিয়েছে, একটা মহিলা সাংসদের প্রতিবাদ করেছে আজকে সকালবেলার থেকে যে আপনার টেলিভিশনে চলছে, এটা একটা মহিলা সাংসদ বলেছে যে স্বপন দেবনাথ যেটা বলেছে আমরা ডিজোন করি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক? মানে এটা কি ধরনের একটা সমাজ তৈরি করছে? মধ্যযুগে মানে পুরুষ আর মহিলার মধ্যে যে তফাৎটা থাকতো, সেই তফাৎটা তৃণমূল কংগ্রেস কার্যত বলা যায় প্রতিষ্ঠা করতে চাইছে। যখন একজন মন্ত্রী এই কথা বলেন, একের পর এক মন্ত্রীরা যখন এই কথা বলেন, তখন পরিষ্কার বোঝা যায় যে সমাজের মধ্যে তারা পুরুষকে একভাবে দেখছেন, মহিলাকে একভাবে দেখছেন। এবং 11 জন মহিলা সাংসদ থাকার পরেও তারা যখন চুপ করে থাকেন, পরিষ্কার করে বলতে হয় যে পিতৃতান্ত্রিকতা পশ্চিমবাংলাকে গ্রাস করে ফেলেছে, এবং আমাদের ভয় ওই জায়গাটাতেই। আমি এখান থেকে অবশ্যই এর পরের প্রতিবেদনে আসবো যে তার থ্রেট কালচার, কিন্তু তার আগে আরও একবার বলবো, বিশ্বনাথদা শুরু করলেন যে তৎপরতা নিয়ে। আমি বলছি আরজি করে ক্যামেরা, সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা, সেইটা 40 দিনে যথেষ্ট সংখ্যক হয় না। মাননীয় প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেন যে এই কদিনে মাত্র এই 36 না 37টা সিসিটিভি ক্যামেরা লেগেছে, অথচ দেখুন ধর্ণা মঞ্চে পরের পর ক্যামেরা দিয়ে মুড়ে দেয়া হয়। আমি বলছি তৎপরতা, আন্দোলন কারা করছেন, কিভাবে করছেন, তার 24/7 রেকর্ডিং এবং সিসিটিভি হয়, কিন্তু যেখানে মূল দরকার, যেখানে আগে লাগালে কিংবা পরবর্তী সময়ে লাগালে এই আন্দোলন হতো না, অথবা আন্দোলন করার কোনো কারণই থাকতো না, ঘটনাটাই ওই দুর্ভাগ্যজনক ন্যাক্কারজনক ঘটনাটাই হতো না, নিঃসন্দেহে সেইখানে লাগে না। এ আফসোস। থ্রেট কালচার, আমি সব্যসাচীর কাছে আসবো, কিন্তু থ্রেট কালচার এই শব্দবন্ধটার, এই হুমকি সংস্কৃতির শব্দবন্ধটার জন্ম হলো এই গোটা ঘটনাটা ঘটার পর, অর্থাৎ ওই আবার হিমশৈলের চূড়ার উদাহরণটা দিতে হবে। কিন্তু তার আগে প্রতিবেদন দেখুন। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বুধবার নবান্নে ফের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তায় বারবার জোর দেওয়ার নেপথ্যে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো থ্রেট কালচার। বুধবার জুনিয়র ডাক্তাররা যে ইমেল পাঠান সেখানে উল্লেখ করা হয়েছে থ্রেট কালচারের কথা। আগেরবারের মিটিংয়ের যে মিনিটসে লেখা ছিল যে এই যে থ্রেট কালচার বারবার যেটা উঠছে, বিভিন্ন নাম যেগুলো যে বিভিন্ন কলেজ থেকে উঠে এসছে, যেগুলো কিন্তু আমরা কোথাও ডিসক্লোজ করিনি,
আমরা ওনাদের সাথেই আলোচনা করতে চেয়েছি এই বিষয় নিয়ে, এবং ওনারাও সেই আশ্বাস দিয়েছিলেন যে পরবর্তীকালে 4 এবং 5 নম্বর দাবি নিয়ে আলোচনা করবেন। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের পরই রাজ্যের একের পর এক সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে আসতে শুরু করে থ্রেট কালচারের অভিযোগ। ভাইরাল হয় হুমকি শাসানের একাধিক অডিও ক্লিপ। মেইন বয়েজ হসপিটাল তুলে দেবো আমি 500-600 ছেলেকে নিয়ে গিয়ে, সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না, এমনি মরে যাবি। কেন করছিস এগুলো? ডাক্তারি পড়ানোর কলেজে একটি নির্দিষ্ট লবির দাদাগিরি কোন জায়গায় পৌঁছেছিল তা পরিষ্কার হয়ে যায় এই ভাইরাল অডিও ক্লিপ থেকে। মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আজকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি, চাস এসব আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের অভিযোগ ওঠে। এসএসকেএম এর পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দে, এসএসকেএম এর প্রাক্তনীয় চিকিৎসক রণজিৎ সাহা এবং বিরূপাক্ষ বিশ্বাস, যিনি আরজিকর কাণ্ডের সময় বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। এই দুজনই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং নর্থ বেঙ্গল লবির বলে পরিচিত। আরজিকর কাণ্ডের পর চাপের মুখে প্রথমে বিরূপাক্ষ বিশ্বাস ও অভিক দেকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। এরপর অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ও রণজিৎ সাহার বিরুদ্ধে মামলা রুজু করে কলকাতা পুলিশ। বউবাজার থানা সূত্রে খবর, শুধু কলকাতা মেডিকেল কলেজ থেকেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং রণজিৎ সাহার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের 46টি অভিযোগ মেলে। চাপের মুখে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এসএসকেএম কর্তৃপক্ষ। নির্দেশ দেওয়া হয় আউটডোর অপারেশন থিয়েটার এমার্জেন্সিতে তিনি ডিউটি করতে পারবেন না, হস্টেলে ঘরও পাবেন না। রণজিৎ সাহার বিরুদ্ধেও ব্যবস্থা নেয় এসএসকেএম মেডিকেল কলেজ কাউন্সিল। সিদ্ধান্ত নেওয়া হয় তাকে হাউস স্টাফ হিসেবে রাখা হবে না, একাডেমিক বা অন্যান্য কোনো কর্মকাণ্ডে যোগ দিতে পারবেন না তিনি। অবিলম্বে হস্টেল খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। जिन जिन लोगों ने थ्रेट कल्चर को बढ़ावा दिया वो अब भी खुलेआम घूम रहे हैं। जिन जिन लोगों ने शुरुआत में जब हम आंदोलन को लेकर आगे बढ़ रहे थे तब उन्होंने आकर लोगों को डराया धमकाया, वो अब भी मेडिकल कॉलेजेस में खुलेआम घूम रहे हैं। এদিকে চিকিৎসকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রথম দিন থেকেই আমি সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি এবং আমি সবসময় মনে করি যে কয়েকটি বাদে তাদের অধিকাংশ উদ্বেগী, বৈধ, বিচক্ষণ ও ন্যায়সঙ্গত। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং গতকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের পেশ করা তথ্য অনুযায়ী সিসিটিভি বসানো এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলিতে পরিকাঠামোর উন্নতি সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা বৃদ্ধির কাজ চলছে, যেগুলো 14 দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আর্জিও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লিখেছেন, সদিচ্ছা দেখিয়ে ডাক্তারদের এখন কর্মবিরতি তুলে নেওয়ার বিষয় বিবেচনা করা উচিত এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে মানুষের সেবা করা উচিত এবং টাস্কফোর্সের উদ্যোগগুলির দ্রুত বাস্তবায়ন যাতে হয় তা নিশ্চিত করা উচিত। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও পুরুষোত্তম নারায়ণ পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মাঝে মাঝে মনে হয় যে এই মেয়েটি নিজের জীবন দিয়ে বোধহয় দেখিয়ে দিয়ে গেল যে হিমশৈলের তলা নিচটা কতটা অন্ধকার। আমি সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে যাবো। সব্যসাচী, কী না শুনলাম এই ফেজে, যে টাকা দিয়ে টোকাটুকির অধিকার, টাকা দিয়ে নম্বর বাড়ানোর অধিকার, টাকা দিয়ে কলকাতায় ভালো পোস্টিংয়ের অধিকার, টাকা দিয়ে মানে লবির বাইরের লোককে বদলি করার অধিকার, এবং এটা 1-2 মাস নয়, বছরের পর বছর ধরে চলছিল এবং এই মেয়েটি, এই বোনটি তার জীবন দিয়ে গোটা বিষয়টাকে সামনে এনে দিল। আমি বলছি নর্থ বেঙ্গল লবির কথা বলছি। কালকেই আমি বলেছিলাম 6 মাস পরে এরম হবে না তো যে নর্থ বেঙ্গল লবি দুর্বল হলো, একটা রার বেঙ্গল লবি বা দক্ষিণবঙ্গ লবি নিয়ে আলোচনা হবে, আবার সাউথ বেঙ্গল লবি নিয়ে অনুষ্ঠান করতে হবে। আমি বলছি যে এই সিবিআইকে এখন খুনের পেছনে কি আছে, প্রবৃত্তি না এই থ্রেট কালচার, সেইটা খুঁজে বের করতে হয়েছে। একটাই প্রশ্ন এরপর থাকে যে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দফতর এতক্ষণ ঘুমোচ্ছিল নাকি কোনো স্পষ্ট নির্দিষ্ট ভেস্টেড ইন্টারেস্টে, কায়েমি স্বার্থে সম্পূর্ণ চুপ করেছিল? শুনবাবু, আমরা এখানে যখন আলোচনা করি বিভিন্ন সময়, গত বছর, তার আগের বছর, আমরা দেখেছিলাম টাকা দিয়ে শিক্ষক পদ বিক্রি হয় এই রাজ্যে। ঠিক তেমনিভাবে স্বাস্থ্য দপ্তর যখন দেখা গেল একই পদ্ধতি চলছে, খাদ্য দপ্তর আমরা দেখেছি একই পদ্ধতি চলছে, খোদ পুলিশ দপ্তরের যখন রিক্রুটমেন্ট হয়েছে সেখানেও এই একই সমস্যা চলেছে, কর্পোরেশনে তাই চলেছে। ফলে আজকে যে ঘটনাটা ঘটেছে, ডাক্তারবাবুরা তো চিকিৎসা করেন, এই আন্দোলনটা আমাদের কাছে একটি প্রতীকী আন্দোলন হয়ে গেছে, যেখানে আমরা মানে প্রতীক ইন দি সেন্স যে আমরা সবাই এই আন্দোলনটার মধ্যে দিয়ে যেন নিজেদের যে
মানে চিৎকার করার যে প্রচেষ্টাটা ছিল, প্রতিবাদ করার, প্রতিবাদের ইস্যু আলাদা, কিন্তু এক হয়ে গেছে আরজি করে। এটা তো সর্বত্র। আমি জানি, আমি বলছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন, এমনকি খোদ তৃণমূল কংগ্রেসের আমলেও বিভিন্ন প্রাইমারি এডুকেশনের যেসব কাউন্সিল আছে বিভিন্ন জায়গায় তাদেরকে ডেকে পাঠানো হয়, ডেকে পাঠিয়ে বলা হয় এইগুলো করতে হবে, এই প্রোগ্রামে আসতে হবে, তৃণমূলের মিটিং আছে যেতে হবে, না যেতে পারলে আমরা পরে ব্যবস্থা নেব। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যে কাজ করার একটা কালচার শুরু হয়ে গেছে, সরকারি কাজে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কেউ কারোর অভিমত দিচ্ছেন, তৃতীয় কেউ দেখছে এবং তারপর তিনি আবার গিয়ে আরেকজনের কাছে, কোনো নেতার কাছে তুলে দিচ্ছেন। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং ফোন করে বলা। এবার দেখুন, ডাক্তারবাবুরা তো ওখানে গুন্ডামি করতে যাননি, লেখাপড়া করেছেন, খেটেছেন, তবে ডাক্তারবাবু হয়েছেন, বা তারা সেখানে যাচ্ছেন, পড়াশুনো করছেন, তারা চিকিৎসা করবেন, পড়াশুনো করবেন। যে আমার ডাক্তারবাবু বন্ধু এখানে বললেন যে আমরা কি ওইগুলো করতে যাব, এটা তো তাদের কাজ নয়। স্বাস্থ্য পরিকাঠামো করার কাজ সরকারের। আপনি দেখুন, সুপ্রিম কোর্টে কালকে যখন আর্গুমেন্ট হয়েছে, সেখানে বারবার বলা হচ্ছে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কাদের দিয়ে করাবে? বলছে কিছু এজেন্সিকে আমরা দেব, তাদেরকে 7 দিনের ট্রেনিং দেব। মানে এই নৃশংস ঘটনার পর যে সরকার বলতে পারে যে সাধারণ সিকিউরিটি এজেন্সি থেকে লোক নিয়ে 7 দিনের ট্রেনিং দিয়ে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর এই রকম একটা পরিস্থিতি যখন পরপর অভিযোগ আসছে, সেখানে আমাদের কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়। সিভিক ভলেন্টিয়ার্স আজকে আমরা দেখেছি, মনে আছে কলকাতা পুলিশের এমন হাল হয়েছিল, কয়েকদিন আগে পর্যন্ত তারা ওই এক্স হ্যান্ডেলে টুইট করে বলছেন একটা মোটরবাইক যেটা সিজ হয়েছে, এই মোটরবাইকটা সঞ্জয় ব্যবহার করছিল, সঞ্জয়ের কাছ থেকে সিজ হয়েছে বলে আছে। তারপর ভুলে গেছিলেন যে কলকাতা পুলিশের সব গাড়িগুলো হচ্ছে সিপির নামে। তার মানে কোর্টের অর্ডার আছে, হাইকোর্টের অর্ডার রয়েছে যে সিভিক ভলেন্টিয়ার্স পুলিশ নন। অভিযুক্ত খুনি যে অভিযুক্ত এখনো পর্যন্ত সে কলকাতার পুলিশ কমিশনারের নামে রেজিস্ট্রিকৃত মোটরবাইক চড়ে বেড়াতো, পুলিশ বলে সে পরিচয় দিয়েছে একদম। এবং সে যেখানে থাকতো সেই ব্যারাকে সিভিক ভলেন্টিয়ার থাকারই কথা নয়। বারবার আমরা আনিস খানের ঘটনা আমতাতে যে রাত্রিবেলা যারা গেছিল মারতে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স, তাহলে এই সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে সরকার কি ভাবছে? আগামী দিনে কি সিভিক ভলেন্টিয়ার্স বন্ধ হবে? ইমিডিয়েটলি যদি থ্রেট কালচার বন্ধ করতে হয়, প্রথম এই ধরনের সিকিউরিটির যে সমস্ত কাজকর্ম আছে এখানে চুক্তিভিত্তিক নিয়োগ সম্পূর্ণ বন্ধ করতে হবে, পার্মানেন্ট রিক্রুটমেন্ট করতে হবে পুলিশে। আমি আসবো তার আগে দর্শকদের বলবো যে সব্যসাচীকে ধন্যবাদ যে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি ওই শুনানিতে ওখানে, আমরা তো লাইভ স্ট্রিমিংয়ে দেখছিলাম, ওখানে উপস্থিত ছিল। কিন্তু পাশাপাশি আপনাদের মনে করিয়ে দেবো যে এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এখন প্রাক্তন, কিন্তু তখন অ্যাডভোকেট জেনারেল থাকার সময় ব্যক্তিগতভাবে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি চান যে সিভিক ভলেন্টিয়ারের এই প্রথা বন্ধ হোক। কিন্তু ইস্যুটা বন্ধ নয়, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ সুনির্দিষ্ট অর্ডার দিয়েছিল যে সিভিক ভলেন্টিয়ারকে ল অ্যান্ড অর্ডার ডিউটি করানো যাবে না। তারপরও দিবারাত্র এর ব্যতিক্রম আমাদের চোখে পড়ে। আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে তারপর আবার আলোচনায় ফিরবো। এই নিয়ে আলোচনা চলবে। সুভাষ ঘোষ হাজরা তিনি লিখছেন, আন্দোলনের ইতিহাসে আরজিকর আন্দোলন মাইলস্টোন হয়ে থাকবে। আভাস দাশগুপ্ত লিখছেন, নেতা মন্ত্রীদের কুকথা বন্ধ করতে পারছে না নেতৃত্ব, পরোক্ষে ডাক্তারদের বিরুদ্ধে হুমকি চালিয়ে যাওয়া হচ্ছে। প্রশান্ত গায়েন লিখছেন, ডাক্তারবাবুদের আন্দোলনের রূপরেখা বদল করা উচিত, কাজে যোগদান করেও আন্দোলন করা যায়। অপূর্ব ভট্টাচার্য লিখছেন, চিকিৎসা জরুরি পরিষেবা, সে কথা মাথায় রেখে জুনিয়র ডাক্তারদেরও একটু নমনীয় হওয়া উচিত। কৃষ্ণনাথ বৈদ্য লিখছেন, ডাক্তারদের নিরাপত্তায় রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপ করা উচিত। আমি আপনাদের বলবো যে নবান্নে মিটিংয়ের প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত এবং যে মুহূর্তে সেখান থেকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি এবং মুখ্য সচিব বেরিয়ে এসে ব্রিফ করবেন, আমরা আশা করছি আমরা জানতে পারবো যে বৈঠকে কি হচ্ছে। কিন্তু তার আগে আরজিকর কাণ্ডে মুখ খোলা এবং তারপরে পদত্যাগ করা। জওহর সরকারকে কাল একেবারে সরাসরি আক্রমণ করেছিলেন সৌগত রায়, বলেছিলেন জওহর সরকার তো ভোটেই দাঁড়ায়নি, ওর কথার কি মূল্য আছে। আজকে প্রাক্তন আমলা জওহরবাবু তার উত্তর দিলেন, বললেন আজে বাজে কথা বলেন বলেই তৃণমূল সিট দিচ্ছিল না ওনাকে, বাজারে সৌগত রায়ের এখন কোনো মূল্যই নেই। দেখুন, অভয় তিলোত্তমা ছাড়াও রাজ্য সরকারের ওপর একটা কিরম যেন বীতশ্রদ্ধ হয়ে গেছে সাধারণ মানুষ। এটা অস্বীকার করলে কিন্তু যারা চালাচ্ছে তারা ভুল করছে। সুখেন্দুও কোনোদিন একটা পৌরসভার নির্বাচন জেতেনি, জওহর সরকার তো দাঁড়ায়নি, এদের কথার কি মূল্য আছে?
সিটও দিচ্ছিল না, কেন এই ওই আজে বাজে বলে, যা মনে চায় বলে ফেলে। এখন সৌগতবাবু সে কোনো বাজারে মূল্য আছে, আর এইসব স্টেটমেন্টের জন্য ওরা বদনাম করছে নিজেকে নিয়ে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে নাগরিক আন্দোলনের জেরে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল। বিদ্রোহী হয়ে বারবার মুখ খুলছেন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। চরম সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এই আবহেই তাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের 4 বারের লোকসভার সাংসদ সৌগত রায়। পাল্টা জবাব দিলেন জহর সরকারও। আর সেও তো আবেগে ছেড়ে দিল, এখন নিশ্চয়ই দুঃখ করছে। 2 দিন পরে তো মুখ্যমন্ত্রী দাবি মেনে নিল, আমি একদিনের জন্য হিরো হতে গিয়ে কেন করল। বাট ওদের এই যে পদত্যাগ বা বিবৃতি উইল হ্যাভ নো ইম্প্যাক্ট। তো আপনারা সাংসদ করেছেন? আমরা করেছি, ভেবেছিলাম পার্টির হয়ে ভালো বলতে পারে, হয়তো কিছু বলবে, কিন্তু পলিটিক্সটাই যদি ভুল করে শুধু বললে তো কিছু হয় না। সৌগতবাবুর মতন লোক এই যে পদত্যাগ নীতির জন্য ছাড়া, প্রলোভন কাটানো, মোহ ছাড়া, বছরের পর বছর এমএলএ হোক, এমপি হোক, লজ্জায় হোক, নির্লজ্জভাবে হোক চালিয়ে গেছেন। এইসব পদ ছাড়া ওদের কি অবস্থা হবে ভগবান জানে। সৌগত বাবুর বয়স হয়েছে, অন্য লোক হলে আমি বলতাম যে বার্ধক্যের ছাপ পড়ে গেছে তার কথাবার্তায়। সৌগত বাবুকে তো এবার সিটই দিচ্ছিল না। আমি যা শুনেছি মমতা ব্যানার্জি নাকি ওকে লড়াই করে দিয়েছেন। বুধবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সভায় যোগ দেন জহর সরকার। সেখানে অত্যন্ত কড়া সুরে তিনি বলেন, তৃণমূল ছেড়ে হাফ ছেড়ে বেঁচেছি। আমার প্রথমে যাওয়াই উচিত ছিল না, সেটাও বুঝেছি। কিন্তু এখন যেভাবে সুপ্রিম কোর্ট কালকেও যেভাবে কড়া ভাষায় কথা বলেছে, আমার মনে হয় না কারো ব্রোকার পাটা থাকবে এদের লুকাতে। আমি যেটা আমার চিঠিতে লিখেওছি যে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, রাতারাতি তারা দাদাগিরি করছে, ইত্যাদি ইত্যাদি। আমার রাজ্য বাংলা, এখান থেকে আমি পরিষ্কার সাফাই আন্দোলন শুরু করব। সৌগত রায় প্রেসিডেন্সি থেকে স্নাতক। জহর সরকারও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানেরই প্রাক্তনী। সৌগত রায় পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক, জহর সরকার প্রাক্তন আইএএস। 2 প্রবীণের বাকযুদ্ধই এখন চরমে। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্বনাথ, কোথাও এইটার প্রতিফলন হচ্ছে একটা মূল বিষয়ে, সেটা হচ্ছে সমাজের অধিকাংশ মানুষ, শিক্ষিত মানুষ, নাগরিক সমাজ, সাধারণ মানুষ, তারা কিন্তু এই জুনিয়র ডাক্তারবাবুদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং হয়তো বাংলার ইতিহাসে নজিরবিহীনভাবে। এর আগে কোনোদিন এই দৃশ্য একেবারে। সুমনদা, আমি আপনাকে বলছি, জহর সরকার আর সৌগত রায়ের এই বিতর্কটা একদম কার্যত তৃণমূলের 2টো পৃথিবী। একটা পৃথিবী আরাবুল মনিরুলরা নিয়ন্ত্রণ করে, যার প্রতিনিধিত্ব করছেন সৌগত রায়, এবং তৃণমূল কংগ্রেসের কোর যে রাজনীতি সংস্কৃতি, যে ভয় ভীতি সন্ত্রস্ত করো, মানুষের ভাবনা চিন্তাকে গ্রহণ না করে আধিপত্যবাদ তৈরি করো, সেই আধিপত্যবাদের যে রাজনীতি, সৌগত রায় তার প্রতিনিধি। আর একদিকে শিক্ষিত মার্জিত শহুরে মানসিকতা এবং বলা যায় মানুষের বিবেক চিন্তা ভাবনার যে প্রতিফলন, সেটা জহর সরকারের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। দেখুন, উনি একজন আমলা এবং ওনার পারিবারিক স্ট্যাটাস আছে, মানে জহর সরকারের, মানে শিক্ষা জগতেও বিরাট নাম ছিল, ফলে তার পক্ষে এর থেকে নামা সম্ভব নয়। উনি যে ভাষায় কথা বলেছেন, আমার মনে হয় তারপরেও মানে সৌগত রায়ের মতন মানুষরা তো যে রাজনীতিটা করেন সেটাই তৃণমূল কংগ্রেসের ধারক ও বাহক, এবং এই রাজনীতিরই রিফ্লেকশন সারা পশ্চিমবাংলায় আপনি দেখছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে গত 13 বছর ধরে। ফলে সৌগত রায় তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। জহর সরকার বলছেন যে না, পশ্চিমবাংলা যেভাবে পিছিয়ে যাচ্ছে, এখন একটা মানে জেগে ওঠার সময়, এবং পশ্চিমবাংলায় যেভাবে মানুষ জেগেছে সেই জায়গাটাকে কিন্তু জহর সরকার দেখতে পাচ্ছেন, কারণ যেহেতু তিনি তৃণমূলের মানে মানে রাজনীতির দ্বারায় আচ্ছাদিত অবস্থায়, সরকারের কাজকর্মে মানুষ বীতশ্রদ্ধ। না, আমার শোনো, দুজনেই পণ্ডিত ব্যক্তি, আর পণ্ডিত হলে যে বিবেক হয় তাও না, এটাও রবীন্দ্রনাথ কথা। শিক্ষায় হলেও কে বিবেকহীন বলে আপনার মনে হচ্ছে? না, আমি কাউকে বলছি না পণ্ডিত বিবেক, তার মানে এই বিতর্কটা হতোই না। কেউ না কেউ তুলেছে, আমি জানি না কে প্রথম তুলেছে, এই বিতর্কের প্রশ্নই ছিল না। আমি এই জন্য বলছি, কাউকে আমি ছোট করছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই ধরনের প্রশ্ন, এই যে ও এইটা করতো না, ও এখানে গিয়ে এই সুবিধাটার জন্য, এইটা কেন দরকার? শুধু তাই না, আমি আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে কথা বলুন, জিজ্ঞেস করুন যে এই ইস্যুতে সে কি ভাবছে, চমকে উঠবে। না, শুনুন, এই ইস্যুতে আমিও তো ভাবছি, গিভ এন্ড টেক, না গিভ এন্ড টেক ও কথা বলিনি। এই কি বলেছেন গিভ এন্ড টেক? ওটা বলিনি। আরে বাবা, আমার কথাটা বলি, এই যে ইস্যুতে, এই যে
আনপ্রেসিডেন্টেড ইস্যু, এবং এতে আমরা কেন তৃণমূল বলুন যে কোন নাগরিক হিসাবে আমি একজন নাগরিক, শুনুন কার পক্ষে আপনি, না আমি কার পক্ষে আপনি খুনিদের পক্ষে না আমি তিলোত্তমার পক্ষে না তিলোত্তমাটা না আমি ন্যায়ের পক্ষে শত্রু তিলোত্তমা তো ন্যায়ের একজন স্তম্ভ। এটা দীর্ঘক্ষণ চললে আমার কিন্তু সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইন মনে পড়ে যাবে যে আমরা ভালোর দলে, প্রায় হীরক রাজার দেশের মতো। এক্ষুনি ভাবছিলাম দেবনারায়ণদা বলবেন যে আমরা ভালোর দলে। আমি বলছি এইখান থেকে আমার পরের প্রতিবেদন যে শুধুমাত্র কিন্তু জহর সরকার নন। আজকে গণকনভেনশন ছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, সেখানে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়, চিকিৎসক অভিজিৎ চৌধুরী, দীপ্তেন্দ্র সরকার, তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি কিছুদিন আগেই যিনি স্টুডিওতে এসেছিলেন, তারা প্রত্যেকে একেবারে এই ইস্যু নিয়ে নিজেদের সরব প্রতিবাদ রাখেন। দেখুন, বারবার আপনাকে বা আপনাদের তারা বেছে নিয়েছেন, মানুষ বেছে নিয়েছেন অন্য একটি দলের থেকে আপনারা কিঞ্চিত বেটার ভেবে, কিন্তু তার মানে এই নয় যে আপনারা তাদের টেকেন ফর গ্রান্টেড করে নেবেন বছরের পর বছর ধরে। রোদ জল ঝড়ের মধ্যেই 40 দিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। এই আবহেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কনভেনশন থেকে তৃণমূলের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিজেপিকে ঠেকানোর জন্য বা অতি দক্ষিণপন্থী রাজনীতিকে ঠেকানোর জন্য তারা একটি অন্য দলকে লেসার ইভিল তত্ত্বে বেছে নিয়েছেন। গত 1 মাস বা 1.5 মাস যাবৎ যে আন্দোলন চলেছে, যে প্রতিবাদ চলেছে, সেটি চোখে আঙুল দিয়ে সেই শাসক দল যারা এদেরই ভোটের, এদেরই দেওয়া, এদেরই ভরসাকে ভরসা করে ভরসার ভিত্তিতে বারবার ক্ষমতায় এসছেন, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে টেকেন ফর গ্রান্টেড করবেন না কাউকে। যে কোনো শাসক দলকে, যে কোনো প্রশাসনকে অ্যাকাউন্টেবল হতে হবে। আমাদেরকে জানানো হলো যে 1 মাস হয়ে গেছে, মানে ইনাফ ইজ ইনাফ, তার দরকার নেই, যে পারো ভাই সারা বছরের পর বছর ধরে যে আমাদের এখানে সেলিব্রেশন চলতে থাকে, তলে তলে যে লুট হয়ে সবকিছু আমরা মানে অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছি একটা রাজ্য হিসেবে, সেখানে আমাদেরকে সবসময় বলা হয় যে তোমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকো। তো 1 মাস হয়ে গেছে, ওই লজিকে যদি আমি যাই, আমাদের 21শে জুলাইও সেলিব্রেট করা উচিত না, কারণ এগুলো অনেক দিন আগে হয়ে গেছে। বুধবার এই গণকনভেনশনে উপস্থিত ছিলেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার ও অভিজিৎ চৌধুরী। আমার এই মুহূর্তে বিশ্বাস পরিবর্তন একটা হবে, এবং সেই পরিবর্তনটা আসতে গেলে যেটা লাগবে, ইভেন ইফ ইউ ট্রাই টু গেট অ্যান ইনক্রিমেন্টাল রেভলিউশন, প্রতিটা মোড়ে সোশ্যাল ডিবেট হওয়া উচিত। কারণ বাংলা নবজাগরণ ঘরে বসে চিৎকার করে হয়নি, বাংলা নবজাগরণ এই ধরনের সোশ্যাল ডিবেট থেকেই হয়েছে। আরো ডিবেটিং চাই, আরো নিজেকে কাটা ছেঁড়ার মধ্যে নিয়ে যেতে চাই, তবেই সম্ভব। নগরে যখন আগুন জ্বলে তার আঁচ কিন্তু গ্রামে পৌঁছতে খুব দেরি হয় না। আমার পেশার মধ্যে আজকে থ্রেড কালচার, সত্যি সত্যি ছেলেরা আজকে দাঁড়িয়ে এসে, ছেলে মেয়েরা দাঁড়িয়ে এসে আজকে কথা বলছে, তাদের মেডিকেল কলেজগুলোর বুকে কয়েকজন দুর্বৃত্ত কিভাবে সবকিছুকে শাসন করেছে। কিন্তু সামগ্রিকভাবে আজকে সাধারণ মানুষ কেন বেরিয়ে এসছে? কারণ মাটির নিচে যেমন আগুন জ্বলে, ওই রানীগঞ্জে যেরকম কয়লার আগুন জ্বলে মাটির নিচে, ঠিক সেই আগুন জ্বলছিল এবং এখনো জ্বলছে, এবং আরজিকরের ঘটনা সেটাকে একটা মুখ খুঁজে দিয়েছে। আরজিকর কাণ্ডের পর হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদের পথে নামার আহ্বান জানিয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গণকনভেনশনে বক্তব্য রাখেন তিনিও। এই আন্দোলন, এই গণজোয়ার, এই মানুষের রাস্তায় নেমে আসা, যেখানে আমরা পরস্পরকে চিনি না, কিন্তু ভিকটিমের সাথে, তার অধিকারের লড়াইয়ের সাথে নিজেদের অধিকারকে আমরা কন্ট্যাক্ট করতে পারি, আমরা মিলিয়ে দিতে পারি, তার ফল থাকবেই থাকবে, কোথাও না কোথাও ভাঙতে হবে, কিন্তু সেই ভাঙাটা যেন গড়ার থেকেও সুন্দর হয়। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, নাট্য ব্যক্তিত্ব সবাই পথে নেমেছেন, প্রতিবাদে সরব হয়েছেন। এই আবহেই মঙ্গলবার সেলিব্রিটিদের পথে নামা নিয়ে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। টলিউডের বি গ্রেড, সি গ্রেড সব আর্টিস্ট, যারা একটা হিরোইন পর্যন্ত হয়নি, তারা বিবৃতি দিচ্ছেন। হোয়াট ডাজ ইট ম্যাটার রিয়েলি? কি আসে যায়? কোনো সব স্টার নয়, এরা হচ্ছে স্টারলেট। স্টারলেট আর স্টারের মধ্যে তফাৎ নিশ্চয়ই তুমি জানো।
দীপিকা পাড়ুকোন হচ্ছে স্টার, আলিয়া ভাট হচ্ছে স্টার, আর কে কবে একটা সিনেমা করেছিল তারা স্টার নয়। দুটোর মধ্যে তফাৎ আছে। এই স্টারলেটদের কোনো মাস ফলোইং নেই। মাউথ অর্গান বাজিয়ে ছবি এঁকে প্রতিবাদ জানালেন সনাতন বিন্দা সৃজিত মুখোপাধ্যায়রা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বলছি সমিতদা সরাসরি অপমান, মানে যে পরমব্রত চট্টোপাধ্যায় যখন সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন তখন মনে হয় না যে স্বস্তিকা মুখোপাধ্যায় বা পরমব্রত বি গ্রেড সি গ্রেড। আমি বলছি বাংলার অভিনেতাদের এইভাবে অপমান করার এ অধিকার কে দিয়েছেন একজন সাংসদকে? দুই হচ্ছে যাকে স্টার বললেন, আলিয়া ভাটের নাম শুনলাম, আলিয়া ভাট তো আর.জি. কর কাণ্ডে প্রথমেই মুখ খুলেছেন। আমি বলছি কি হচ্ছে? দেখো, সৌগতদার কথা শুনলে আমি বয়স্ক বলবো না, যেটা জহরদা বললেন, আমার খালি একটা জিনিসই মনে হচ্ছে যে লেখাপড়াটা মানে বিশ্ববিদ্যালয়ে অনেকটা জানামানি তার রুচিবোধ আছে বা তৈরি হয়, এটা আমি বিশ্বাস করতে পারছি না ওনাকে দেখে। একজন সহনাগরিক ভিন্ন মত পোষণ করেছেন, তাও কোন ব্যাপারে? যে একটা মারাত্মক ধর্ষণ আর খুনের ব্যাপারে, তাকে সরাসরি অন ক্যামেরা বি গ্রেড সি গ্রেড বলছেন। আমি সৌগতদার কাছে জানতে চাই, যদি নিশ্চয়ই টেলিভিশনটা দেখবেন উনি বা দেখছেন, যে আমি ছবি আঁকি সৌগতদা, আমি কোন গ্রেডের? আমার কি বলার অধিকার আছে? ধরে নিক আমি সবচেয়ে একদম জেড গ্রেডের, তাহলে আমার বলার অধিকার নেই? এটা কোন যুক্তি আপনার? আপনাকে রাজনীতি করতে হবে, আপনি পরের বার যাতে আবার টিকিট পান তার জন্য তেল মারতে গিয়ে কোনখানে নিজেকে নামাচ্ছেন? আপনি সবচেয়ে যদি বেশি অপমান করে থাকেন আপনি আপনার নিজেকে করলেন। কোনো শিল্পীর কিচ্ছু যায় আসে না আপনার বক্তব্যে। আমি খালি বলি, মাথা ভাঙাতে আমাদের আর্টিস্ট ছেলেমেয়েরা যখন ছবি আঁকছিল আর্টিস্টদের পেটানো হয়েছে। আমি নিজে ছবি এঁকেছি, আমায় পেটাক, এটা কি? আমরা এটা কিছুতেই মেনে নেব না। আমি একটা কথা বলে শেষ করবো, এই যে আমরা বারবার শুনছি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আচ্ছা, একটা এত বড় সরকারি হসপিটাল, ওখানে রোগী কল্যাণ সমিতির প্রয়োজনটা কি? তাহলে হসপিটাল কি করবে? হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কি করবে? এই রোগী কল্যাণ সমিতি হলো টাকা তোলার আখড়া। যেমন অ্যাম্বুলেন্স, যারা বিপদে পড়েন এই অ্যাম্বুলেন্স দিয়ে, অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট আছে, এই রোগী কল্যাণ সমিতি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সব ভেঙে দেওয়া উচিত। সমস্ত টাকা তোলার যারা রাজনৈতিক ক্ষমতা আছে, উনি বলেছেন এটা ভেঙে দিয়ে আবার করছেন। আপনি শোনেননি, বছরের পর বছর চললো কি করে? বছরের পর বছর চললো কি করে? আমি বলছি ডক্টর চক্রবর্তী, আপনি খানিকক্ষণ আগে আপনি বলছিলেন না, হয়েছে দেবনারায়ণ দা, হয়েছে সমিত দা, খানিকক্ষণ আগে বলছিলেন না যে আপনাদের থ্রেট শুনতে হচ্ছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের মতামত রাখার জন্য এবং সরকার বিরোধিতা করার জন্য না। না আপনারা না এই বিশিষ্টরা কেউ বলেছেন যে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, এটা অভ্ররা রাজনৈতিক দল বলেছে। আপনারা একবারও এর ধারে কাছে যাননি, তাতেই এইভাবে আক্রান্ত হতে হচ্ছে আপনাদের জন্য এবং আপনাদের ইস্যুতে এদেরও। কি বলবো, আমার মানে খুব দুঃখ হচ্ছে একটা কথা বলতে, বাট দেয়ার ইজ আ সার্টেন ডিফারেন্স বিটুইন বিং লিটারেট অ্যান্ড বিং এডুকেটেড। এই যে মন্তব্যগুলো এতক্ষণ ধরে আমি এখন টিভির পর্দায় দেখতে পাচ্ছি, যে কথাগুলো বিভিন্ন মহল থেকে উঠে আসছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক বললে তো খুবই কম বলা হয়। মানে আমরা এই সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছি? আজকে একটা 10 বছরের 12 বছরের বাচ্চা ছেলে মেয়ে যদি টিভি খুলে দেখে, একজন বয়স্ক মানুষ, সোকল শিক্ষিত একজন মানুষ যদি এই ভাষাতে কথা বলেন, তাহলে ছোটরা কি শিখবে? আমরা আমাদের পরের জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছি এটা জানি না। উনি নিজে যেটা সমীরবাবু বললেন, উনি এই কথাগুলো বলে সবথেকে বেশি যদি কাউকে অপমান করে থাকেন উনি নিজেকেই করেছেন। এবং জানি না, হয়তো ওরা ভয় পাচ্ছেন, কোনোভাবে ভয় পাচ্ছেন, কারণ সবাই নিজের জোর গলাটা তুলে ধরছে অন্যায়ের বিরুদ্ধে। এবং একটু আগে আরও একটা ইস্যু আলোচনা হচ্ছে, সেটা আমি একটু বলতে চাই, যে এই চুক্তিভিত্তিক কর্মচারী, আমাদের এই মেডিকেল প্রফেশনের মধ্যেও কিন্তু কাইন্ড অফ এই চুক্তিভিত্তিক একটা ব্যাপার স্যাপার চলে যাচ্ছে। কিভাবে চলছে সেটা হচ্ছে একটা বন্ড সিস্টেমের মাধ্যমে। বারবার যখন বিগত 10-12 দিন 15 দিন 20 দিন থেকে বারবার সংবাদ মাধ্যমে বিভিন্ন মানুষজন বলে যাচ্ছিলেন যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা কাজ করছে না, জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এই কথাটা শুনে প্রথমে জুনিয়র ডাক্তার হিসেবে আমার খুব গর্ববোধ হয়েছিল যে গোটা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দিকে কতটা ভরসা করে, খুব প্রাইডের জায়গা। সেকেন্ডে আমরা খুব চিন্তায় পড়ে গেলাম এই সাধারণ মানুষের কথা ভেবে, যে সাধারণ মানুষকে কোন জায়গায় ঠেলে দেওয়া হয়েছে, যে তারা এই বাচ্চা ছেলেমেয়েগুলো যারা পড়তে এসে, যারা স্টুডেন্ট, তাদের উপর ভরসা করে চলছে। কিন্তু কেন চলছে?
সেই প্রশ্নের উত্তরটা এই জায়গাটাতেই লুকিয়ে আছে। কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় রিক্রুটমেন্টের অবস্থা যদি আপনি ডেটা খুলে দেখেন, আপনার চোখ কপালে উঠে যাবে। কারণ হাসপাতাল তো এমপ্লয়ি দিয়ে চলবে, মানে হাসপাতালের বেতনভোগ কর্মচারী হতে পারে। সেই বেতনভোগ কর্মচারী যারা হাসপাতাল চালাবে তাদের কি রিক্রুটমেন্ট আদৌ হচ্ছে, তাদের কি রিক্রুটমেন্ট আদৌ দরকার পড়ছে? উত্তরটা হচ্ছে পড়ছে না। তার কারণ হচ্ছে খুব সিস্টেমেটিক ওয়েতে পশ্চিমবঙ্গে একটা বন্ড সিস্টেম চালু করা হয়েছে। মানে আমি যখন MD বা MS পাস করছি, আমাকে একটা 3 বছরের বন্ডে ঠেলে দেওয়া হচ্ছে। তারপর আমি যখন DM পড়তে যাচ্ছি, আমাকে আরও 3 বছরের বন্ডে ঠেলে দেওয়া হচ্ছে। এবং তাতে কি হচ্ছে, এই যে একটা ব্যাচ MD কমপ্লিট করলো, 3 বছর বন্ড করলো, শেষ হতে হতে আবার একটা ব্যাচ চলে আসছে, শেষ হতে আরও একটা চলে আসছে। রিক্রুটমেন্টের কোনো দরকার নেই এবং সেই অর্থমূল্যটা অন্য রাজ্যের থেকে অনেকটা কম বেশি। আর একটা কথা যেটা আছে এখানে ইম্পর্টেন্ট, এই যে বন্ডের ছেলেমেয়েদের পাঠানো হচ্ছে, তার একটা বেসিক তো ক্রাইটেরিয়া থাকবে যে আমি মেধার বেসিসে, মানে আমার 3 বছর পরীক্ষার যে ফাইনাল পরীক্ষা হয়েছে তার মার্কসের বেসিসে করব। ম্যাক্সিমাম ইয়ারে হয় কাউন্সেলিং হচ্ছেই না, বা এমনভাবে হচ্ছে যেটা আমি জানতে পারছি না। ঠিক ঠিক আমি আসবো, কিন্তু তার আগে আমি দ্রুত একবার বলে নেব, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে ওই বারবার যে কথাটা বলি সেটা হচ্ছে আরজি করে ওই বোনটির চলে যাওয়া একটার পর একটা এই সংক্রান্ত এমন ইস্যু আমাদের সামনে এনে দিল, তাতে চমকে উঠতে হয়। আমি ঠিক এইখান থেকে এই মুহূর্তের আরেকটা বড় প্রতিবেদন আমার হাতে রয়েছে, যেটা দেখিয়ে দেবে চোখে আঙুল দিয়ে যে এই যে চুক্তিভিত্তিক, এই যে ঠিকা ব্যবস্থা, এই যে সিভিক ভলেন্টিয়ার, যে সঞ্জয় রায় এখনো পর্যন্ত প্রধান অভিযুক্ত কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের কাছেও, একজন রোগী বলছেন যে কতটা অবাধ গতি ছিল তার এই আরজিকর হাসপাতালে, তার বয়ান যা আজকে অন ক্যামেরা আমাদের সামনে এসেছে। আমি দেখাবো এবিপি আনন্দের সেই এক্সক্লুসিভ রিপোর্ট। বলছেন যে ওয়ার্ড বয়ের পাশাপাশি এই সঞ্জয় রায় স্ট্রেচার ধরে তাকে নিয়ে গেছিল আরজিকরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। চমকে উঠতে হয় কতটা অবাধ গতি ছিল এই আরজিকরের ভেতরে এই সঞ্জয় রায়ের। দেখুন, আমি আর ওই ছিলাম, দুজনেই ছিলাম, আর কেউ ছিল না। দুজন মিলে স্ট্রেচার ধরলেন কি করে? দুজন না, ওই যে আবার দেখেছে ওদের, মানে কেউ আসো তখন ওয়ার্ড বয়রা ছিল, ওয়ার্ড বয়রা ধরেছে, তারপরে হয়তো কেউ ধরেছে, আমরা দুজনেই ছিলাম তো তখনই হয়তো বলেছি যে একটুনি হেল্প করতে, যে একটুনি টেচার মেচার ধরতে, তার জন্য হয়তো ধরেছে। আরজিকর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, কিন্তু সঞ্জয় কি 8ই আগস্ট দুপুরেও আরজিকর মেডিকেল কলেজেই ছিল? ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট ভোর 4:03 আরজিকর মেডিকেলের 4 তলার করিডোর দিয়ে এভাবেই হেঁটে যেতে দেখা গিয়েছিল সঞ্জয়কে। এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। নির্যাতিতা তরুণী চিকিৎসকের ওপর নৃশংস ঘটনা ঘটে 9 আগস্ট ভোর রাতে, আর 8 তারিখ সন্ধে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল মানিকতলা থানার সিভিক ভলান্টিয়ার, দুর্ঘটনায় আহত শুভদের। রাত 11টায় শুরু হয় শুভর অস্ত্রোপচার, শেষ হয় রাত 3:30 নাগাদ। তারপর এমার্জেন্সি বিল্ডিংয়ের 5 তলার অর্থোপেডিক বিভাগে নিয়ে আসা হয় তাঁকে। চেস্ট মেডিসিন বিভাগের 4 তলার যে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল, এই অর্থোপেডিক বিভাগ হলো ঠিক তার ওপরের, অর্থাৎ 5 তলায়। তদন্তে নেমে এই শুভ দেখেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কারণ সিবিআই সূত্রে দাবি, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে শুভ যখন ট্রলিতে শুয়ে রয়েছেন তখন সেই ট্রলি টানতে দেখা গেছে সঞ্জয় রায়কে। এরপর সঞ্জয়ের ছবি এনে তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার দাবি, 8ই আগস্ট দুপুরে তাকে যখন এক্সরে করাতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে ছিল সঞ্জয়। এটা হচ্ছে সকালে, যখন দুপুরের দিকে যখন আমার এক্সরেটা ফার্স্ট এক্সরেটা হয়, তখনই বলা হয়েছিল। তখন ওয়ার্ড বয় এগিয়েছিল আর সাথে একজন এগিয়েছিল। সেই সময়টা হয়ে থাকলে হয়ে থাকতে পারে। আর তারপর থেকে তো আমার বাড়ির লোক চলে এসেছিল, বন্ধু বান্ধব চলে এসেছিল। ওখানে একটা ছেলেও ছিল আমার সাথে, ছেলেটার নাম হচ্ছে সাগর। ওকে নাকি ভর্তি করেছে ছেলেটা, ওকে দেখতেই যেত বেশিরভাগ। এটাই জিজ্ঞেস করলো যে আমরা সেদিনকে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে স্ট্রেচার ধরেছিল কিনা আদৌ, বা কখন ধরেছিল, এইসবই জিজ্ঞেস করেছে। আমি কাকিমা ছিলাম, তো ওয়ার্ডের 2জন দাদাও ছিল। তো ওকে যেহেতু আমরা 2জন মহিলা, তো নিয়ে যেতে একটু সমস্যা হচ্ছিল, হয়তো কোনো সময় এক্সরে বা ওটির সময় কোনো সময় স্ট্রেচার ধরেছিল। পরিবারের বক্তব্য, রোগীর বক্তব্য, যখন বিকেলবেলা তার অর্থোপেডিক ওয়ার্ড থেকে ডিজিটাল এক্সরের জন্য তাকে নিচে নামানো হচ্ছে, তখন পরিবারের 2 মহিলা সদস্য একমাত্র ছিলেন, আর কেউ স্ট্রেচার ধরার সেই মুহূর্তে পরিবারের তরফে ছিল না। হয়ে থাকতে পারে সেই সময় সঞ্জয় রায় তাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন, যেটা সিসিটিভিতে বন্দী হয়। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে একেবারে বিকেল থেকে হাসপাতালে সঞ্জয় রায় কী করছিলেন? অস্ত্রোপচারের পর নির্দিষ্ট সময় কেটে গেলেও এতদিন ধরে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছিল না শুভদেকে। সিবিআই এর জিজ্ঞাসাবাদের পর সম্প্রতি 37 দিন পর ছাড়া পেয়েছেন তিনি।
সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ সব্যসাচী, ওই ভয়াবহ ঘটনার রাতে 8 তারিখের আগে থেকেই যেটা বলা হচ্ছিল যে রেকি করতে এসেছিল, তার আগের একদিন, আগের দুদিন, একেবারে স্পষ্ট এই রোগী এবং তার পরিবার বলছে সঞ্জয় বিকেলেও আরজি করে ছিল। অবাধ যাতায়াত তো ছিল, না থাকলে তো এইরকমভাবে রাত্রিবেলা তার উপস্থিতি ইত্যাদি ইত্যাদি বিষয় থাকা সম্ভব নয়। আমি বলছি এইটাই সমস্যা, মানে এই যে চুক্তিভিত্তিক নিয়োগের একটা বড় সমস্যা হচ্ছে এই ধরনের সেনসিটিভ জায়গার ক্ষেত্রে সিকিউরিটি, সেখানে নিয়োগ করার ক্ষেত্রে সমস্যা এটাই। গত কয়েকদিন আগে আরজিকর ঘটনা যখন ঘটে গেছে তার কিছুদিন পর আপনার মনে আছে হাওড়া জেনারেল হাসপাতালে একটি বাচ্চা মেয়ে, 13 বছর মেয়ে, সিটি স্ক্যান করতে নিয়ে গেছে সন্ধেবেলা। যে ছেলেটি ওকে ওই কাজটি করবার জন্যে সিটি স্ক্যান রুমে গেছে, সেই বাড়ির লোককে বলেছে আপনি বাইরে থাকুন। বাইরে থাকুন বলতে রুমের ভিতরে ওই কাঁচের বাইরে বসার জায়গা আছে, তার বাইরে করে দিয়েছে, মানে মূল দরজার বাইরে। এবং তারপরেতে সেখানে মলেস্ট করবার চেষ্টা করেছে, মলেস্ট বোধহয় করেওছে এবং তার ভিত্তিতে এফআইআর হয়েছে, গ্রেপ্তার হয়েছে। মানে আমি বলছি এটা আরজিকরের এই ভয়াবহ ঘটনার পরে একটি সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটছে। এখন মুশকিলটা হচ্ছে যেহেতু চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের ডিটেলস, অ্যাকাউন্টেবিলিটি একটি শব্দ আসছিল যেটা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলছিলেন। এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা কিন্তু চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে অনেক কম, যেটা যদি পার্মানেন্ট স্টাফ এই ধরনের সেনসিটিভ পোস্টগুলোতে, সিকিউরিটি পোস্টগুলোতে যদি আমরা নিয়োগ করতে পারি, তাহলে আমার মনে হয় অনেক বেশি অ্যাকাউন্টেবল লোকজন পাওয়া যাবে, তাহলে নিরাপত্তাটা নিশ্চিত করা যাবে। এটা নিরাপত্তার প্রশ্নটার মানে দিস ইজ নো মোর অ্যান ইস্যু অফ দি ডক্টরস। আমাদের সবার নিরাপত্তার দরকার, সব ক্ষেত্রে নিরাপত্তার দরকার, কিন্তু তার জন্য আগে সিকিউরিটি ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগকে সম্পূর্ণ বন্ধ করে অ্যাকাউন্টেবল লোকজনকে নিয়োগ করতে হবে। কালকে আপনার মনে আছে যখন বলছে এটা নিয়ে, যখন চিফ জাস্টিস জিজ্ঞেস করছেন, তখন মিস্টার সিবাল উনি আর্গিউ করতে গিয়ে বলছেন আমরা আইডেন্টিটি কার্ড দেবো। আইডেন্টিটি কার্ড পশ্চিমবাংলায় কীরকম হয়েছে আপনার মনে থাকবে যে এখানে আইএস অফিসার বলে, ফেক আইএস অফিসার বলে পরিচয় দিয়ে কাজ করেছে। ব্যারাকপুরে আর্মি ব্যারাকের এক ফলস আইডেন্টিটি কার্ড দিয়ে কি হয়েছে আমরা প্রত্যেকে জানি। হ্যাঁ, আমি বলছি গভর্নেন্সটা না চালাকি দিয়ে বা মানে সবসময় শো করে হয় না। আমি আপনাকে বলছি, ধরুন মানে গত 40 দিন ধরে আমরা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত দেখলাম চুপ, মানে বাইরের থেকে গ্যালারির থেকে উনি দেখছেন। আমরা সবাই জানি যে গত মানে যে আলোচনাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুনিয়র ডাক্তারদের হয়েছে, তাতে কিছুটা বরফ গলেছে। হয়তো ফাইনালি মানে ওনারা উইথড্র করবেন কালকে বা পরশু দিন, মানে অপেক্ষা করছেন যে আমরা সবাই জানি এবং বুঝে গেছি যে অনেকটা সাকসেসফুল হয়েছে, হয়তো আন্দোলনটা তুলে নেবেন। অথচ রাজনৈতিক নেতারা দেখুন ক্রেডিট নেওয়ার জন্য তারা কিন্তু রেডি। মানে আজকে 40 দিন পরে তুমি কিন্তু টুইট করলেন, মানে টুইটের মানে উদ্দেশ্যটাই এমন যে অ্যাজ ইফ যেন তার বক্তব্যটা মধ্য দিয়ে ডাক্তারবাবুরা হয়তো অল্প সময়ের মধ্যে মানে তাদের মানে অবস্থানটা উইথড্র করে নেবেন। মানে অর্থাৎ দিনের শেষে আপনার যদি সবসময় মনে হয় আমি কৌশল করে চলবো, তাহলে কিন্তু আপনি গভর্নেন্সকে অ্যাড্রেস করতে পারবেন না। যা করেছে, যতটুকু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তাহলে 40 দিন আপনি কেন চুপ করেছিলেন? একজন সেকেন্ড ইন কমান্ড পার্টির এবং একজন সাংসদ হিসাবে আপনি আপনার উপরে আপনার মানে যখন কর্মীরা পর্যন্ত বলছিল আপনি এগিয়ে আসুন, নেতৃত্ব দিন, তাহলে আপনি তখন নেতৃত্ব দিতে পারতেন, আন্দোলনকারীদের সাথে বসতে পারতেন। যতটুকু আজকে মানে সরকারের তরফ থেকে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন করে কিছুটা বরফ গলিয়ে যখন আন্দোলনটা মানে কার্যত মানে শেষের দিকে হয়তো ডাক্তারবাবুরা আগামী 48 ঘন্টার মধ্যে উইথড্র করে নেবেন, তখন আপনি হঠাৎ করে টুইট করে বলছেন যে আপনাদের কাছে আহ্বান করছি, অমুক করছি, তারপর ক্রেডিটটা আমার হয়ে যাবে, আমি বলতে পারবো যে আমার আহ্বানেই সাড়া দিল ওরা। আচ্ছা, অবজেক্টটা কেন? তার মানে কি আপনি বলছেন তার মানে ভিতরে যে তার ভাইপোর সঙ্গে তার দিদির কথা হয়নি, দিদি তার মানে এটা আপনি জানলেন কি করে? এটা কথা যে হয়নি, ও যে ইনসিস্ট করেনি, মানে না এটাকে আপনি কি করে বুঝলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে কথা হয়নি? আপনি সব জেনে ফেলছেন। না না কি খবর? না আপনি বলছেন যে ও তো দিদিকে অনুরোধ করেছে, নিশ্চয়ই এটাও তো এটা না না কেন না উনি যেটা করেছেন তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো অনুরোধ কি ওখানে ছিল না? এটাকে আপনি জানেন না? আপনি তো ধরে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এইগুলো করার জন্য আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু ভিতর থেকে করেনি, আপনি এটা কি? আমি আবারও বলছি রাজনৈতিক নেতারা সাধারণত
তার মানে কৌশলগত অবস্থান নেই। আমার প্রশ্ন হচ্ছে 40 দিন সেকেন্ড ইন কমান্ড চুপ করে আছে, আজকে যখন সমাধান সূত্র হয় কার্যত প্রেসার হাই হয়ে যাবে, প্লিজ প্রেসার হাই হয়ে যাবে, দাঁড়া প্রেসার না, আচ্ছা আচ্ছা ঠিক শুনুন, আরে বাবা শুনুন না, প্রেসার হাই দেখুন, এটা যদি একটা স্ট্যান্ড অ্যালোন ঘটনা ঘটতো তিলোত্তমার ধর্ষণ এবং খুনটা, তাহলে একরকম ব্যাপার ছিল, কিন্তু এটা কিন্তু প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ। সুমন দা, আপনি কাইন্ডলি এটা হাইলাইট করুন। 2016 সালে এই সরকারের আমলে আরজি করেরই একজন প্রফেসর ডক্টর গৌতম পাল তার বাড়িতে মারা গেছিলেন। অদ্ভুত সিচুয়েশনে পচাগলা দেহ উদ্ধার হয়েছিল এবং সেই কেসটা কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে আনসলভড রয়ে গেছে। তারপরে 2020-তে কোভিডের সময় ডক্টর পৌলমী সাহা, তিনি নাকি আরজি কর থেকে লাফিয়ে সুইসাইড করেছিলেন, সেই কেসও আনসলভড, ইউডি কেস রেজিস্টার করা হয়েছিল, কিন্তু সুইসাইড বলে চালানো হলেও কোনো সুইসাইড নোট কিন্তু পাওয়া যায়নি। আবার 2023-এ ডক্টর শুভ্রজিৎ দাস, তিনিও জুনিয়র ডাক্তার ছিলেন, তিনিও মারা যান, তিনিও নাকি ডিপ্রেস ছিলেন। পুলিশের তরফে বলা হয় সাইকোট্রপিক ড্রাগ ওভারডোজ কারণে উনি মারা গেছেন। আপনাদের সংশয় আছে এই মৃত্যুগুলো নিয়ে? একটু শেষ করে দিই। 2023-এ আরেকজন ডাক্তার ডক্টর সায়ন মণ্ডল, উনি উত্তরাখণ্ডে যান, অদ্ভুত সিচুয়েশনে উনিও মারা যান, ওনার খুনেরও কিন্তু কিনারা হয়নি। এইবার আপনাকে বলি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে কিন্তু তিলোত্তমার খুন এবং ধর্ষণটা এগিয়ে আমরা জানতে পেরেছি, এবং এটা কিন্তু এস্টাবলিশড যে আমাদের রাজ্য প্রশাসন অ্যাক্টিভ কনাইভেন্সে রয়েছে এই পারপেট্রেটরদের সঙ্গে। সেইখানে দাঁড়িয়ে জাস্ট এক লাইন বলছি, যখন টালা থানার ওসি আজকে অ্যারেস্টেড হয়েছেন, অভিযোগ হচ্ছে যে তিনি তথ্য প্রমাণ লোপাট করেছেন, তো তিনি যখন তথ্য প্রমাণ লোপাট করছিলেন, নিশ্চয়ই কলকাতা পুলিশের তৎকালীন সিপি ঝুনঝুনি বাজাচ্ছিলেন না? তিনি কানেকশনে কার সঙ্গে ছিলেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারণ এটা মুখ্যমন্ত্রী বলেছেন। তিনজন আইপিএস অফিসার তার বাড়িতে গেছে এবং বেরিয়ে বলেছে উনি যা করেছেন আমি দ্রুত আপনাদের বলি যে এখনো পর্যন্ত মিটিং চলছে, মিটিং, এবং তাদের সঙ্গে নিঃসন্দেহে স্টেনোগ্রাফাররা গেছেন, মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তাররা বসেছেন। কি হলো সেই বৈঠকে একেবারে আপনাদের সরাসরি দেখাবো, কিন্তু তার আগে আপনাদের কাছে ম্যানমেড বন্যা বহুদিন পর আবার রাজ্য রাজনীতিতে ফিরে এলো, একেবারে পরিকল্পনা করে পশ্চিমবঙ্গকে ডুবিয়েছে, এটা ম্যানমেড বন্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলছেন যে বাঁধ কমজোরি, সেই জন্য ভেঙেছে, এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। আমাদের প্রশ্নটা এক্ষেত্রে খুব পরিষ্কার, সেটা হচ্ছে ফি বছর আমাদের যে সাক্ষী হতে হয় এই কেন্দ্র রাজ্য টানাপোড়েনে, সেখানে আসলে ভেসে যায় কিন্তু ওই দুর্গত মানুষগুলোর জীবন এবং সম্পত্তির নিরাপত্তা। আমি বলছি মারাত্মক। প্রতি বছর কেন এই ম্যানমেড বন্যার তত্ত্বই বা শুনবো, আর কেনই বা ডিভিসি থেকে জল ছাড়া এবং অতিরিক্ত জল ছাড়া? কোনো সন্দেহ নেই, এটা ফ্যাক্ট যে প্রচুর, এবারে রেকর্ড পরিমাণ 2000 সম্ভবত 9 সালের পরে সম্ভবত সব থেকে বেশি পরিমাণ জল ছাড়া হয়েছে ডিভিসির জলাধার থেকে। কিন্তু কথা হলো, এর কোনো স্থায়ী সমাধান কেন খুঁজবে না আমাদের রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার? দেখুন পরের প্রতিবেদন। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে। নাগাড়ে বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি, জলবন্দী জনজীবন। এই পরিস্থিতিতে বুধবার বীরভূমের লাভপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে জলের তোড়ে স্পিডবোট উল্টে পড়ে যান জেলা শাসক বিধান রায়, তৃণমূল সাংসদ সামিনুল ইসলাম এবং অসিত মাল, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। একমাত্র পুলিশ সুপার কোনো ক্রমে পরিস্থিতি সামলে নেন। প্রবল বৃষ্টিতে বানভাসী হাওড়া, হুগলি 2, বর্ধমান 2, মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূম। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হয়েছে। তার জেরে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে ডিভিসির ছাড়া জলে প্লাবিত বাংলার 7 জেলার বিস্তীর্ণ এলাকা। কোথাও প্লাবিত গোটা গ্রাম, কোথাও জলের তলায় বাড়ি, কোথাও নদী বাঁধ ভেঙে হু হু করে ঢুকেছে জল, কোথাও অপারেশন থিয়েটারে ঢুকেছে জল। বুধবার হুগলির পুরসুরা ও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। তার মুখে ফের শোনা গেল ম্যানমেড বন্যার অভিযোগ। 9 সালের পর থেকে এত জল 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? ये तो सच है, 2009 के बाद ये हाईएस्ट डिस्चार्ज है आज। दामोदर गढ़ी रिजर्वायर रेगुलेशन कमेटी है, विच इज हेडेड बाय मेंबर RM, मेंबर रिवर मैनेजमेंट, गवर्नमेंट ऑफ सेंट्रल वाटर कमीशन, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल। ही इज द चेयरमैन ऑफ गवर्नमेंट ऑफ इंडिया, सॉरी। और उसके बाद उसके मेंबर हैं डीवीसी से चीफ इंजीनियर सिविल, और
वेस्ट बंगाल से हैं चीफ इंजीनियर INWD गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल, इरिगेशन एंड वाटरवेज डिपार्टमेंट, चीफ इंजीनियर वाटर रिसोर्सेज गवर्नमेंट ऑफ झारखंड। डिपेंडिंग ऑन द सिचुएशन ये सब देखते हुए फिर जो है कमिटी डिसाइड करता है कितना पानी कब छोड़ना है। বন্যা পরিস্থিতি নিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীকে দুষছে বিজেপি। ডিবিসি অতিরিক্ত জল হলে ছাড়বে, কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়নি, সব জায়গায় বাঁধ ভেঙেছে। কমজোরি বাঁধ থাকার জন্য 22 সাল থেকে রক্ষণাবেক্ষণ না করার জন্য এই বন্যার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। বুধবার হুগলির পুরসুরায় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্লাবিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সেই সময় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতেরই হরিহর গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তাদের একাংশের দাবি মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে না কথা বলেই চলে গেছেন। এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন তারা, কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন। দিদি যে এলো রাস্তায় রাস্তায় লোক দেখার জন্য না রাস্তার কি ঘটনা ঘটেছে সেইটার জন্য? দিদি একবার ফিল্ডে নেমে গেছিল। এক নাম্বার এটা, 2 নাম্বার হচ্ছে এই যে বন্যা ত্রিপল আসবে, কোনো গরিব মানুষ কটা পায় সেটা দিদি জানে? তাদের জন্য ত্রিপল পাঠায়, গরিবদের জন্য, যাদের 3 তলা 2 তলা তাদের জন্য। মুখ্যমন্ত্রীর কাছে যারা অভিযোগ করেছে তাদের বানভাসী তারা নয়, আমরা খবর নিয়ে দেখেছি। তাদের পাকা বাড়ি এবং বাঁধের নিচে দোকান আছে, তাদের বাড়ি দৌড়ে। প্লাবিত এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে গেছে প্রশাসন। উদ্ধার কাজে নেমেছে NDRF। আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। দেখুন, জুনিয়র ডাক্তারদের স্পষ্ট দাবি শুধু মুখে বললে হবে না, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আর থ্রেট কালচার বন্ধ করতে হবে। আর এই থ্রেট কালচার বলতেই বারবার ভেসে উঠছে একটাই শব্দবন্ধ, নর্থ বেঙ্গল লবি। এই লবিই নাকি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হত্যাকর্তা বিধাতা। প্রবল আন্দোলনের জেরে সন্দীপ ঘোষ আর তার ঘনিষ্ঠ 2 চিকিৎসক অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে স্বাস্থ্য দপ্তর। আজ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য মেডিকেল কাউন্সিল। কিন্তু পদক্ষেপ যাই হোক, এই হুমকি সংস্কৃতি যেন সমূলে বিনাশ হয়। এই দাবি তোলার জন্য আবার থ্রেট দেবেন না থুরি, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।